ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব তোমরা যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের ইতিহাস সাবজেক্টের অষ্টম অধ্যায় অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, এই অধ্যায় থেকে বাছাই করা 2 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো নিয়ে, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রিপারেশনে সহযোগিতা করবে। অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে এই 2 নম্বরের প্রশ্ন কটা কমপ্লিট করলে তোমরা 100% কমন পাবেই। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে খুব ইম্পর্টেন্ট, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? উত্তর: ভারতের স্বাধীনতা লাভের পরবর্তীকালে বিভিন্ন দেশীয় রাজ্য যে চুক্তিপত্রের মাধ্যমে ভারত ইউনিয়নে যোগদান করে তা ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে পরিচিত। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সচিব ভিপি মেননের নেতৃত্বে এই চুক্তিপত্র রচিত হয়। এতে বিশাল পরিমাণ ভাতা, খেতাব ও অন্যান্য সুযোগ সুবিধার প্রতিশ্রুতির বিনিময়ে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে যোগদান করানোর ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন দেখি। পরের যে 2 নম্বর প্রশ্নটি এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, সেটি হলো 1950 সালে কেন নেহেরু লিয়াকত, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, লিয়াকত হবে, চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ 1950 খ্রিস্টাব্দে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। এতে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান, উদ্বাস্তু সমস্যার কারণ ও পরিমাপ নির্ধারণের জন্য কমিটি গঠন প্রভৃতির কথা বলা হয়। 2 রাষ্ট্রপ্রধানের নামে এটি নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত হয়। পরের প্রশ্ন দেখো, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে? উত্তর: ভারতের স্বাধীনতা আইন পাশ হবার পর দেশীয় রাজ্য কাশ্মীর ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগদান না করে তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিল। কিন্তু পাক হানাদার বাহিনী কাশ্মীরে আক্রমণ চালিয়ে এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে কাশ্মীরের তৎকালীন মহারাজ হরি সিং আত্মরক্ষার্থে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। পরের প্রশ্ন, পেপসু কি? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে ভারত সরকারের অন্যতম প্রাথমিক পদক্ষেপ ছিল কয়েকটি দেশীয় রাজ্যকে পরস্পরের সঙ্গে যুক্ত করে অপেক্ষাকৃত বৃহৎ রাজ্যে রূপান্তর। এই নীতি অনুসারে 1948 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারতের 8টি দেশীয় রাজ্যকে সংযুক্ত করে পেপসু গঠন করা হয়, যার সম্পূর্ণ নাম দ্য পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন।
পাতিয়ালা এই রাজ্য জোটের রাজধানী ঘোষিত হয় এবং পাতিয়ালার রাজা রাজপ্রমুখ উপাধি নিয়ে ভারতীয় সার্বভৌমত্বের অধীনে শাসন পরিচালনা করতে থাকেন। 1956 খ্রিস্টাব্দে পেপসুর অবলুপ্তি ঘটিয়ে রাজ্যগুলিকে মূলত পাঞ্জাব প্রদেশের সঙ্গে সংযুক্ত করা হয়। পরের প্রশ্ন দেখো, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? উদ্বাস্তু সমস্যা ও প্রভাব বিষয়ে নানা দৃষ্টিভঙ্গি এবং বাস্তব অভিজ্ঞতার আকর ওই সময়ের স্মৃতিকথাগুলি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিভাবে প্রভাবিত হয়েছিল সেই ইতিহাস জানার উপাদান হিসাবে স্মৃতিকথা ব্যবহার করা যায়, তবে ব্যবহারের সময় ওই লেখার নৈব্যক্তিক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। আমাদের আলোচনা তোমাদের কেমন লাগছে? তোমাদের যদি উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাও এবং ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আলোচনা সবার আগে পাওয়ার জন্য। চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পূর্বে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে প্রায় 600টি স্বশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। আয়তনে এরা ছিল দেশের মোট আয়তনের 48% এবং মোট জনসমষ্টি ছিল 9 কোটি। এগুলিকে দেশীয় রাজ্য বলে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কি বলা হয়েছিল? উত্তর, 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইনে বলা হয় যে দেশীয় রাজ্যগুলি নিজেদের অধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে। এখানে অধীন না লিখে তোমরা স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে লিখলে কথাটা আরো ভালো হয়। পারবে, অথবা ভারত ও পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগদান করতে পারবে। আরেকবার রিপিট করে দিই, 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইনে বলা হয় যে দেশীয় রাজ্যগুলি নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে, অথবা ভারত ও পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগদান করতে পারবে। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতার পর ভারত রাষ্ট্র কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিল? নবগঠিত ভারত রাষ্ট্রের সামনে প্রধান সমস্যাগুলি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা রোধ করা, উদ্বাস্তু সমস্যার সুষ্ঠু সমাধান, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ এবং জাতীয় সংহতি সুদৃঢ় করা প্রভৃতি। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তর কেন গঠিত হয়েছিল, অথবা দেশীয় রাজ্য দপ্তর বলতে কি বোঝো? উত্তর, মাউন্ট ব্যাটেনের প্রস্তাবনায় দেশীয় রাজ্যগুলিকে তাদের স্বাধীন অস্তিত্ব রক্ষা অথবা ভারত ও পাকিস্তান যে কোনো একটি ডোমিনিয়নে যোগদানের স্বাধীনতা দেওয়া হলেও ভারত রাষ্ট্রের পক্ষে এই বিরাট সংখ্যক দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না। বস্তুতপক্ষে ভারত রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, জাতীয় সংহতি ও অর্থনৈতিক বিকাশ প্রভৃতির পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব অন্তরায় স্বরূপ ছিল। তাই দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগকে সফল করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্য দপ্তর নামে একটি স্বতন্ত্র দপ্তর গঠন করা হয়। পরের প্রশ্ন,
স্বাধীন ভারতের পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন? উত্তর, কষ্টার্জিত স্বাধীনতার পর ভারত রাষ্ট্রের পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা তথা অখণ্ডতা মেনে নেওয়া ছিল যথেষ্ট কষ্টকর। ভারত রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, জাতীয় সংহতি, অর্থনৈতিক বিকাশ প্রভৃতির পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব অন্তরায় স্বরূপ ছিল। তাছাড়া এই সমস্ত রাজ্যের জনমত ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্তির পক্ষে ছিল। পরের প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই কারণে 1947 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, স্বাধীনতার পর থেকেই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয়ে উঠল। এর যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস.কে দারের নেতৃত্বে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন, যা দার কমিশন নামে পরিচিত। এই কমিশন তার রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের তীব্র আপত্তি জানায়, কারণ তারা মনে করতেন ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ও প্রশাসনিক ব্যবস্থা বিঘ্নিত হবে। পরের প্রশ্ন দেখো, আজাদ কাশ্মীর বলতে কি বোঝায়? 1947 খ্রিস্টাব্দের অক্টোবরে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের তদানীন্তন মহারাজা হরি সিং আত্মরক্ষার্থে ভারত রাষ্ট্রে যোগদান করেন। এরপরই সামরিক অভিযান চালিয়ে ভারত কাশ্মীরের 2/3 শত্রুমুক্ত করে এবং জাতিপুঞ্জের হস্তক্ষেপে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি রেখা বরাবর কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পাক অধিকৃত কাশ্মীর আজাদ কাশ্মীর নামে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কাশ্মীর সমস্যা বলতে কি বোঝো? ভারতের স্বাধীনতা আইন পাশ হওয়ার পর দেশীয় রাজ্য কাশ্মীর তার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিল, কিন্তু 1947 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং আত্মরক্ষার্থে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। এরপরই সামরিক অভিযান চালিয়ে ভারত কাশ্মীরের 2/3 শত্রুমুক্ত করে ও যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতির রেখা বরাবর কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পাক অধিকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। এইভাবে যে সমস্যার সৃষ্টি হয় তা কাশ্মীর সমস্যা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, লাইন অফ কন্ট্রোল বা LOC কি? 1947 খ্রিস্টাব্দের স্বাধীন ভারত ও পাকিস্তানের আত্মপ্রকাশের পর কাশ্মীরের ওপর নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে জাতিপুঞ্জের হস্তক্ষেপে 1948 খ্রিস্টাব্দে কাশ্মীর যুদ্ধবিরতি ঘোষিত হয়। জাতিপুঞ্জ নির্ধারিত যুদ্ধবিরতি সীমারেখা নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বা LOC নামে পরিচিত। পরের প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন?
তেলেগু ভাষী বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পতি শ্রীরামালু স্বাধীন ভারতের প্রথম ভাষা শহীদ হিসেবে চিহ্নিত। মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষী 11টি জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে তিনি আমরণ অনশন করেন। একটানা 58 দিন অনশন চালানোর পর তার মৃত্যু ঘটলে আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তেলেগু ভাষী পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবি মেনে নেয়। পতি শ্রীরামালুর এই আত্মত্যাগের মধ্য দিয়েই জন্ম নেয় স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, ভিপি কমিটি কি বিষয়ে গঠিত হয়েছিল? আবদার কমিশন তার রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি অস্বীকার করলে এই দাবির সমর্থনে দক্ষিণ ভারতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। এমতাবস্থায় এই সমস্যার সমাধানের লক্ষ্যে জেভিপি কমিটি নামে আরও একটি কমিটি গঠন হয়। এই কমিটির সদস্যগণ ছিলেন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, এখানে প্যাটেল হবে পয়জফলা আকার টয়েকার ল, ও পট্টভি সীতারামাইয়া। উল্লেখ্য, এই কমিটিও তার প্রতিবেদনে পুনরায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি অস্বীকার করলে আন্দোলন তীব্রতর হয়। পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে ভারত সরকার কি কি পদ্ধতি অবলম্বন করেছিল? প্রথমত, ভারত রাষ্ট্রের প্রদেশগুলির সঙ্গে তার পার্শ্ববর্তী দেশীয় রাজ্যগুলির সংযুক্তি, যেমন উত্তরপ্রদেশের সঙ্গে গাড়োয়াল, রামপুর ও বেনারসের সংযুক্তি, পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহারের সংযুক্তি প্রভৃতি। দ্বিতীয়ত, কয়েকটি দেশীয় রাজ্যকে পরস্পরের সঙ্গে যুক্ত করে অপেক্ষাকৃত বৃহৎ রাজ্যে রূপান্তর, যেমন পাঞ্জাব ও পাতিয়ালার 8টি দেশীয় রাজ্যকে যুক্ত করে 1948 খ্রিস্টাব্দে পেপসু গঠন করা হয়। তৃতীয়ত, কয়েকটি দেশীয় রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা, যেমন হিমাচল প্রদেশ, কচ্ছ, ভোপাল, ত্রিপুরা, মণিপুর ইত্যাদিকে কেন্দ্র শাসনাধীন অঞ্চলে পরিণত করা হয়। সর্বোপরি সামরিক অভিযানের মাধ্যমে ভারতভুক্তি, যেমন হায়দ্রাবাদ প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, সর্দার প্যাটেলকে অর্থাৎ বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে উক্ত অভিধায় ভূষিত করা হয়েছে। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে তিনি বলিষ্ঠ নীতি গ্রহণ করেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তিনি কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন। তার এই চারিত্রিক দৃঢ়তার জন্যই ঐক্যবদ্ধ জার্মানির রূপকার বিসমার্কের সঙ্গে তুলনা করে তাকে ভারতের লৌহমানব আখ্যায় ভূষিত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই উঠতে শুরু করে। 1953 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠনের পর থেকে এই দাবি আরও জোরদার হয়। এমতাবস্থায় এই দাবির যৌক্তিকতা বিচারের জন্য 1953 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নির্দেশে এবং স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজল আলীর সভাপতিত্বে কে এম পান্নিকর ও হৃদয়নাথ কুগড়ুকে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গড়ে উঠেছিল। এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের 8ম অধ্যায় থেকে 2 নম্বর মার্কসের প্রশ্নের ফাইনাল সাজেশন। এই প্রশ্নগুলি অবশ্যই প্র্যাকটিস করবে এবং
তোমাদের যদি আমাদের এই সাজেশন সম্পর্কিত আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, এবং কেমন লাগছে আমাদের এই আলোচনাগুলি কমেন্টস করে জানিও, এবং পরিশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে।